বাঙালি মুসলমানদের যে পাকিস্তান আন্দোলন, তার মূল ব্যাপারটা কিন্তু টু ন্যাশন থিওরি না, তার মূল ব্যাপারটা হলো তার অর্থনৈতিক মুক্তি। টু ন্যাশন থিওরি যেটাকে আমি বলছি যে এটা একটা ভুয়া জিনিস, কিন্তু এর পিছনে মানুষ ছুটলো কেন? জিন্নার ভূমিকা দেশ ভাগের জন্য কম যতটা গান্ধী বা এদের ভূমিকা বেশি। অনেকগুলো বিষয় আছে যেগুলো সম্পর্কে প্রতিষ্ঠিত যে মত এত শক্তিশালী যে আমরা তার বিপক্ষে দাঁড়াতেই পারি না আজকে। যেমন পাকিস্তান একটা শব্দ, পাকিস্তান আমাদের কাছে একটা ঘৃণার বিষয় এখন, তাই তো। তারপরে মোহাম্মদ আলী জিন্নাহ, যাকে কায়েদ আজম বলে বেশি পরিচিত আর কি, জিন্নাহ একটা ঘৃণার বিষয়। এখন জিন্নাহ ঘৃণার বিষয় হলেন কখন? যখন তিনি বাংলার বিপক্ষে উর্দু চাপিয়ে দিতে চাইলেন, ঢাকাতেই করলেন এবং প্রতিবাদও হলো ওই সময় থেকে। কিন্তু জিন্নাহ এতটা পপুলার ছিলেন, জিন্নাহ যখন এই দেশে আসছেন মানে সেই 48 সালে, তখন তাকে দেখার জন্য কি বিপুল পরিমাণ মানুষের যে সমাগম হচ্ছে, এই অকল্পনীয় আর কি। মানে 47-এর আগস্টে দেশ মুক্ত হলো, ব্রিটিশ শাসন মুক্ত হলো, আর আসলেন উনি 48-এর মার্চে। প্রচণ্ড ভিড় মানুষের, চিন্তা করা যায় না। কিন্তু যেই বললেন যে বাংলা না উর্দুই হবে, তখন আমাদের মানুষ বেঁকে বসলো। সেখান থেকে আমরা একটা অন্যভাবে দেখি। কিন্তু জিন্নাহ কিন্তু পরবর্তীকালে এখান থেকে যাওয়ার পরে এই উর্দু আর বাংলা নিয়ে যে খুব বেশি জোরালোভাবে মত প্রকাশ করে গেছেন তার মৃত্যুর আগে, সেরকম কিন্তু না। এবং একটা কথা যদি দেখেন যে ও একটা জায়গায় রাফাত আলম আবুল ফজলের উপর, আমি বলছি যে অবিচারই করেছে। আবুল ফজলের রাঙ্গাপ্রভাত উপন্যাস আলোচনা করতে গিয়ে সে তাকে আবুল মনসুরের সঙ্গে এক কাতারে ফেলে দিয়েছে আর কি। এবং তার একটা দোষ ও উল্লেখ করেছে, তার লেখার মধ্যেও আছে, এবং বলছে যে উনি কায়েদে আজম নিয়ে 46 সালে বই লিখেছে। কায়েদে আজম নিয়ে লেখে নাই বাংলাদেশে, এরকম কোনো লেখক পাওয়াই যাবে না, খুঁজে পাওয়া যাবে না আর কি। সবাই ছিল মানে প্রচণ্ড রকম বিমুগ্ধ আর কি। এবং দেখেন মানে কায়েদে আজম মরে যাওয়ার পরে 48 সালে যখন উনি মরে যান, সেই তারপরে ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহ, তারে তো কেউ সাম্প্রদায়িক বলবেন না বা পাকিস্তানপন্থী বলবেন না, সেই ওয়ালিউল্লাহ তার বন্ধু ঋষিকেশ লাহিড়ীকে চিঠি লিখছেন, লিখে বলছেন যে কায়েদে আজমের মৃত্যু অপূরণীয়। নিঃসন্দেহে তিনি ছিলেন এ যাবৎ পৃথিবীর মহত্তম ব্যক্তিত্বদের একজন, কিন্তু তার মহত্ব ছিল প্রধানত এই যে তিনি অধপতিত প্রায় ধ্বংস হয়ে যাওয়া মুসলমানদের অনিশ্চিত অবস্থা উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি ভারতবর্ষে তার স্বধর্মের কোটি কোটি মানুষের স্বার্থের পক্ষে যে বিশেষ অবদান রেখেছেন, সেখানে তার বড় মহত্ব। ওয়ালিউল্লাহ লিখছেন বন্ধুকে, তার নাম ঋষিকেশ লাহিড়ী, কৃষ্ণনগর কলেজে যখন পড়তেন তখনকার বন্ধু। ভাবতে পারেন যে আর আগে সে মার্চ মাসে এসে ওয়ালিউল্লাহ বলে যান যে উর্দুই হবে রাষ্ট্রভাষা, জিন্নাহ ঘৃণিত হয়ে যাচ্ছেন বাঙালিদের কাছে। আর ওয়ালিউল্লাহ তার মৃত্যুর পরে এই চিঠি লিখছেন তার বন্ধু ঋষিকেশ লাহিড়ীকে ইন্ডিয়াতে, যে মহত্তম ব্যক্তিদের অন্যতম, যে অধপতিত একটা সমাজকে এইভাবে রাষ্ট্র উপহার দিয়ে গেছেন। তারপর বলছেন যে তিনি যে লক্ষ্য নিয়ে 1 দশক যাবৎ কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জন করেছেন, সেটি হলো মুসলমানদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা, এই যে সেলফ ডিটারমিনেশন। এই কথা কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টির ডকুমেন্টেও পাওয়া যায়। ভারতের কমিউনিস্ট পার্টি কিন্তু পাকিস্তান আন্দোলনকে দেখেছে যে এটা একটা সেলফ ডিটারমিনেশনের মুভমেন্ট সংখ্যালঘুদের, মানে সেই সময় ভারতবর্ষের সংখ্যালঘু ছিল মুসলমানরা, তাদের একটা আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রাম, এইভাবে দেখছেন কমিউনিস্ট পার্টি। তো ওয়ালিউল্লাহ কিন্তু সেই কথাটাই এখানে বলছেন যে আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা। তাহলে আমি বলছি যে আমাদের প্রতিষ্ঠিত বয়ানগুলো এমনভাবে আছে যে আমরা তার মধ্যে এখন যদি জিন্নাহর পক্ষে কথা বলতে গেলে পরে সবাই বলবে যে এই লোক তো সাম্প্রদায়িক। সেই রকম পাকিস্তান যেটা, যেমন পাকিস্তান আন্দোলন, মানে রাফাত আলম পাকিস্তান নিয়ে নানা রকম কথা বলেছেন। এখন 40-এর লাহোর প্রস্তাব, যেটা উত্থাপন কিন্তু জিন্নাহ করেন নাই, সেটা করছে শেরে বাংলা। এখন সেখানে আমরা পরে যে স্টেটস না স্টেট, এই নিয়ে বিতর্ক আছে, যে স্টেটস বলা হয়েছিল সেটাকে স্টেট করা হয়েছে একটা চালাকি করে। সে যাই হোক, মানে 40 থেকে 47 এই পর্যন্ত পাকিস্তান আন্দোলন, যেটা টু ন্যাশন থিওরি। এখন এই টু ন্যাশন থিওরি আসলে হয় না, এটা একটা ভুয়া জিনিস। ধর্মের ভিত্তিতে জাতি হয় না, কিন্তু জিন্নাহ এটা করেছেন।
করে সাফল্য অর্জন করেছেন, মানে ভারত ভাগ হয়েছে এবং তার ভিত্তিতে দুটা রাষ্ট্র হয়েছে, ভারত এবং পাকিস্তান। যার জন্য তাকে অনেক দায়ী করা হয় যে সে এইভাবে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র তৈরি করলেন এবং দ্বিজাতি তত্ত্ব একটা ভুয়া জিনিস তিনি করলেন। এখন এইসব যে কথা বলা হয়, এই যে আমাদের আলোচক বলে গেলেন আশফাক, যে যশবন্ত সিং, সে তো রাজনীতিতে গিয়ে হলো এই বিজেপি ঘরানার লোক। তারা বের করছেন এখন গবেষণা করে যে জিন্নার ভূমিকা দেশ ভাগের জন্য কম, যতটা গান্ধী বা এদের ভূমিকা বেশি, এরাই বলতেছেন এখন। তাহলে ইতিহাসের বয়ানগুলোকে নতুনভাবে আবিষ্কৃত করা, যেটা প্রতিষ্ঠিত আছে সেইটার মধ্যে না থাকা, এবং এইখানে যে একটা ভুল নিয়ে তিনি এগোলেন, তাহলে এই ভুলের পিছনে মানুষ ছুটলো কেন, এটা হলো কথা। ভুলের পিছনে ছুটলো কেন, এবং পাকিস্তান যে আমাদের কাছে ঘৃণিত, এটার তো একটা বড় জায়গা, দুটো জায়গা। একটা হলো আমরা ভাষা আন্দোলনের সময় আমরা পাকিস্তানের রূপ দেখলাম, আমাদের আন্দোলনকারীদের মেরেছে গুলি করে, সেই সময় আমরা এখান থেকে আমাদের ঘৃণাটা একটা শুরু হলো। আর প্রচণ্ড ঘৃণা হলো ৭১-এর তাদের ভূমিকায়, যে আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ বা আমাদের যে অধিকার আদায়, সেইখানে তারা যে ভূমিকা নিয়েছে, যে গণহত্যা চালিয়েছে, যে পরিমাণ, মানে তারা, মানে কি বলা যায় আর কি, যে ইতিহাসের সবচেয়ে জঘন্য কাজ তারা এখানে করেছে। সুতরাং পাকিস্তান একটা ঘৃণার নাম। কিন্তু এই ৭১ বা ৫২-র আগে যদি ধরি, যে আন্দোলনটা যখন হচ্ছিল ৪৭-৪০ থেকে ৪৭, সেইটাকে তো এইটা দিয়ে বিচার করা যাবে না। সেইখানে শুধুমাত্র টু নেশন থিওরি, যেটাকে আমি বলছি যে এটা একটা ভুয়া জিনিস, কিন্তু এর পিছনে মানুষ ছুটলো কেন? শুধুমাত্র যে মুসলমান বলে তা তো না। আসলে সেখানে রাফাত আলমও বলেছেন, বা সবাই জানি আমরা, যে পুরো এই ব্রিটিশ কলোনির যে শাসনকাল, সেই শাসনকালে একটি সম্প্রদায়, যাকে আমরা সম্প্রদায় না বলে শ্রেণীও বলতে পারি, যারা ওই যে অধপতিত কথাটা বলছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, যে অধপতিত ছিল একটা সমাজ, মানে এটাকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি দিয়ে ব্রিটিশরা শুরু থেকেই একটা অংশকে অধপতিত, মানে বঞ্চিত, অবহেলিত, মানে তাদেরকে দূরে ঠেলে দেওয়া, এটা করেছে। তো এই করার ফলে বিশেষ করে যদি পূর্ববঙ্গের কথা ধরি, যে পূর্ববঙ্গের মুসলমানরা, বাঙালি মুসলমানরা অনেক বেশি নিষ্পৃষ্ট, নিগৃহীত, চাষা, এই পরিচয় ছিল আর কি। সুতরাং এদের কাছে আমি যদি বাঙালি মুসলমান, এই জন্য বলছি যে এই থিসিসের ব্যাপারটা বাঙালিত্ব। আর আরেকটা কথা এর মধ্যে এই আলোচনাটাকে আরেকটু মানে ঠিক করার জন্য বলে নাই, সেটা হলো দেশভাগ নিয়ে কথাটা বলেছে, যে দেশভাগ আসলে কোন দেশ, সেটা কি ভারত না বাংলা? এই থিসিসের অনুযায়ী দেশভাগ হলো বাংলা, এটা ভারত না। এবং ভারত ভাগ আর বাংলা ভাগ এটা কিন্তু দুইটা রাজনীতি। কিন্তু প্রতিষ্ঠিত বয়ানে কিন্তু চাপানো হয় যে ভারত ভাগের জন্য দায়ী মুসলিম লীগ, বা ভারত ভাগের জন্য জিন্না বা টু নেশন থিওরি সেটা দায়ী, সুতরাং বাংলা ভাগের জন্য তারা দায়ী। একেবারে ভুল কথা, যেটা আশফাক বলে গেলেন, যে দীপেশ চক্রবর্তী কি বলছেন, যে বাঙালি হিন্দুরা ভাগ করছে না বাংলার মুসলমানরা ভাগ করছে, ভাগটা কারা করছে? আমি সেই জায়গাটা একটু বলবো, একটা তথ্য শুধু আপনাদের দিয়ে যাব। এইখানে যেটা বলছিলাম, যে এই যে ৪৭-এর যে এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের জায়গাটিতে এসে, মানে এই পাকিস্তানের আন্দোলন কি বলতেছিলাম, সেটা হলো যে এই যে টু নেশন থিওরি জিন্নার, এবং সেইটা ৪০ থেকে ৪৭, এবং ৪৭-এর আগস্টে, ১৪ই আগস্ট তো ১৪ এবং ১৫ই আগস্টে ব্রিটিশরা চলে গেল দুই দেশকে মুক্তি দিয়ে। ১১ই আগস্টে মুসলিম লীগের বা পাকিস্তান অংশের যারা মানে গণপরিষদের সদস্য, তাদের একটা মিটিং হলো। সেই মিটিংয়ে সভাপতি নির্বাচিত হলেন জিন্না, প্রথম প্রেসিডেন্ট। এটা পাকিস্তান রাষ্ট্র যারা পরিচালনা করবে সেখানে প্রথম প্রেসিডেন্ট। এবং সেইখানে তিনি যে ভাষণ দিলেন, সেই ভাষণেই তিনি কিন্তু তার টু নেশন থিওরিকে তিনি বরবাদ করে দিলেন। সেই জায়গায় তিনি বললেন যে উই শুড কিপ দ্যাট ইন ফ্রন্ট অফ আস as our ideal, and you will find that in course of time Hindus would cease to be Hindus and Muslims would cease to be Muslims, not in the religious sense, because that is the personal faith of each individual, but in the political sense as citizens of the state.
বলছে তারা রাষ্ট্রের নাগরিক হিসাবে হিন্দু মুসলমান সমান অধিকার ভোগ করবে, এটা তার ধর্মীয় পরিচয় না। এবং এইখানে তিনি আর ওই ন্যাশন কথাটা বলছেন না, তিনি বলছেন এখানে কমিউনিটিজ। এর আগের লাইনটা ছিল, এর আগে যেটা বলছেন, I cannot emphasize it too much. We should begin to work in that spirit, and in course of time, all these angularities of majority and minority communities, the Hindu community and the Muslim community, because even as regards Muslims, you have Pathans, Punjabis, Shias, Sunnis, so on, and among the Hindus, you have Brahmins, Vaishnavas, Kshatriyas, and Bengalis, Madrasis, and so on, will vanish. মানে এইসব পরিচয় আর না, এখন থেকে পরিচয় হবে শুধু তারা রাষ্ট্রের নাগরিক। অর্থাৎ 11ই আগস্টে, 14ই আগস্টের 3 দিন আগেই তিনি কিন্তু ওই টু ন্যাশন থিওরি থেকে সরে গেলেন। তিনি পাকিস্তানকে দেখলেন যে পাকিস্তানে সব নাগরিক সমান অধিকারে ভোগ করবে, সেখানে হিন্দু মুসলিম পরিচয়টা বড় পরিচয় না। তাহলে ওইটা ছিল তার একটা কৌশল। সেই কৌশলটা কেন? কৌশলটা আমরা সবাই জানি যে সর্বভারতীয় রাষ্ট্র আদর্শ, তার বাইরে একটা স্বতন্ত্র রাষ্ট্র আদর্শ তিনি দিলেন। কেন দিলেন? যে সর্বভারতীয় রাষ্ট্র আদর্শের মধ্যে এই যে যারা বঞ্চিত অবহেলিত একটা শ্রেণী 200 বছরের শাসনের মধ্যে হয়েছে, তারা সর্বভারতীয় রাষ্ট্র আদর্শের মধ্যে আবারও বঞ্চিত হবে একইভাবে। তাদেরকে যদি বঞ্চনা থেকে মুক্তি দিতে হয় তাহলে তাদের জন্য আলাদা রাষ্ট্র কাঠামো দরকার। সুতরাং সেখানে একটা তিনি ভুল তত্ত্ব দিয়েছেন ঠিকই, কিন্তু তার কৌশলটা ছিল একটা নতুন রাষ্ট্র করার। এখন এইটা একটা চিন্তা, এবং এই চিন্তাতে আমরা দেখি, মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমরা তো ইতিহাসের ছাত্র না, আমরা তো সাহিত্যের ছাত্র। সাহিত্য পাঠ করে দেখি যে 46-এর নির্বাচনে মুসলিম লীগের পক্ষে ভোট দিয়ে দিল, বা পাকিস্তানের পক্ষে ভোট দিয়ে, পাকিস্তান আন্দোলনের পক্ষে ভোট দিয়ে দিল বাঙালি মুসলমানরা। আমি পাকিস্তানের ওই অংশটাকে ধরছি না হিসাবের মধ্যে, কেননা পাকিস্তান আন্দোলনও কিন্তু দুই রকম। যারা এখনকার যে পাকিস্তান, সেইখানকার লোকদের যে আন্দোলন পাকিস্তান আন্দোলন, আর বাঙালি মুসলমানদের যে পাকিস্তান আন্দোলন, এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, পার্থক্য আছে। কারণ এখানে হলো সবচেয়ে বেশি নিগৃহীত মানুষ, এবং এই নিগৃহীত মানুষগুলো দেখছে একটা নতুন স্বতন্ত্র রাষ্ট্র কাঠামোর যে আন্দোলন, সেই আন্দোলনটাকে দেখছে তাদের মুক্তির, অর্থনৈতিক মুক্তির পথ হিসাবে। এবং এই অর্থনৈতিক মুক্তির পথের কারণেই আমরা দেখব যে খুব দ্রুতই 47-এর 14ই আগস্ট সে স্বাধীন হলো বা ব্রিটিশ শাসনমুক্ত হলো, আর 48-এর ফেব্রুয়ারি মার্চ মাসেই সে ভাষা আন্দোলন শুরু করলো, এবং সেই ভাষা আন্দোলনটা শুরু করলো পাকিস্তান সরকারের বিরুদ্ধে। তাহলে তো যদি মুসলমানিত্ব এটা বড় বিষয় ছিল, ইসলামটাকে বড় বিষয় থাকতো, তাহলে ভাষার প্রশ্নে সে দাঁড়াতে পারতো না, এবং 52-র ভাষা আন্দোলন সে হতো না রক্ত দেওয়ার জন্য, এবং সারা দেশ এক হয়ে গেল ভাষার প্রশ্নে। তাহলে ভাষার প্রশ্নে যদি এক হয়, তাহলে মুসলমানিত্ব কোথায় গেল? যদি এই বাঙালি মুসলমানরা মুসলমানিত্ব নিয়েই বড়াই করে 46-এ ভোট দিয়ে থাকে, তাহলে সেই মুসলমানরা কোথায় গেল? এই মুসলমানরাই তো আবার ভাষা আন্দোলনের পক্ষে দাঁড়ালো। তাহলে চিন্তা করলে বোঝা যাবে যে তাদের পাকিস্তান আন্দোলন, অর্থাৎ পূর্ববঙ্গের, মানে পূর্ববঙ্গ না, আমি যদি বাঙালি মুসলমানদের যে পাকিস্তান আন্দোলন, তার মূল ব্যাপারটা কিন্তু টু ন্যাশন থিওরি না, তার মূল ব্যাপারটা হলো তার অর্থনৈতিক মুক্তি। এবং সেই অর্থনৈতিক মুক্তির প্রশ্নে যেমন সে সর্বভারতীয় রাষ্ট্র আদর্শের বিপক্ষে দাঁড়িয়েছে, সেই একই কারণে সে পাকিস্তানের রাষ্ট্র আদর্শের বিপক্ষে দাঁড়িয়েছে। কারণ তার অর্থনৈতিক মুক্তি, যদি তার ভাষা বাংলা ভাষা না থাকে তাহলে সে চাকরি পাবে না, তার ওখানে নিগৃহীত হবে, সুতরাং সে ওখানে দাঁড়িয়ে গেছে। সুতরাং মূল ব্যাপারটা অর্থনৈতিক মুক্তি। অখণ্ড বঙ্গদেশ গঠনের একটা চেষ্টা হয়েছিল 47-এ। যখন 47-এ এটা মোটামুটি নিশ্চিত হলো যে ব্রিটিশরা চলে যাচ্ছে এবং ব্রিটিশরা পাকিস্তান দাবিও মানবে, 2টা রাষ্ট্র করে দিয়ে যাবে, সেই রকম একটা সময় যখন এ কথাটাও চাউর হলো যে তখন বাংলাও ভাগ হবে, তখন বাঙালিদের মধ্যে, অর্থাৎ কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে তারা চেষ্টা করলো যে অখণ্ড বঙ্গদেশ রাখা যায় কিনা। এবং এটার জন্য মুসলিম লীগের নেতৃবৃন্দ এবং কংগ্রেস নেতৃবৃন্দ, তখনকার অফিসিয়াল নেতৃবৃন্দ, তারা গোপন বৈঠক করেছে, তারা মানে তাদের দাবিগুলো, প্রস্তাবগুলো তারাই করেছে, এবং গোপনে দুই দলই তাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে এর জন্য একটা পারমিশনের মতো মৌখিকভাবে নিয়েছে। যেমন এখানে যেমন সোহরাওয়ার্দী, তিনি জিন্নার কাছে পারমিশন নিয়েছেন যে আমরা যদি অখণ্ড বাংলাদেশ করি, আমরা যদি পাকিস্তানের মধ্যে না থাকি, আপনার যে পাকিস্তান ওটা যদি না থাকি, আমরা বাংলাদেশ একসাথে থাকলাম আলাদা করে। তিনি বলছেন দেখো চেষ্টা করে।
এবং এইটা শরৎচন্দ্র বসু মানে কংগ্রেস নেতা এখানকার, তিনিও মোটামুটি একটা মানে তার কেন্দ্রীয় নেতৃত্ব গান্ধী বা নেহেরু তাদের সঙ্গে একটা যোগাযোগ রেখে তারা এই বৈঠকগুলো করছেন। এটা 1947 ফেব্রুয়ারি থেকে ব্যাপারটা শুরু হয়। এখন এই ফেব্রুয়ারি থেকে আমরা দেখব শরৎচন্দ্র বসু এবং আবুল হাসিম এরা বসে আলোচনা করছেন এবং অনেকগুলো দফা যে কী হলে অখণ্ড বাংলাদেশ হলে কি কি হবে। এইসব করে করে আমরা দেখব এটা ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত চলছিল। এবং মে মাসে গিয়ে যেখান থেকে এটা নাকচ হয়ে গেল সেটা হলো তারা আলোচনা করে শেষ পর্যন্ত তারা গিয়ে কংগ্রেস নেতৃবৃন্দ বিশেষ করে তারা যখন গান্ধী এবং নেহরুর কাছে গেলেন এবং সেইখান থেকে এটা নাকচ হয়ে গেল। তারা কংগ্রেস নেতৃবৃন্দ চাইল না যে কলকাতা ভারতের বাইরে থাকবে। এটা একটা প্রশ্ন যে অখণ্ড বঙ্গদেশ যদি একটা স্বাধীন দেশ হয় তাহলে কলকাতা তো ভারতের বাইরে থাকবে। তারা এটাই মত দিলেন না শেষ পর্যন্ত। তাহলে কংগ্রেসই কিন্তু প্রথম এইটাকে করলেন। করার পরে যেটা দেখা গেল, আমি ইতিহাসবিদ না, ইতিহাসের জিনিস জানি না, আমি বলছি এখানে আশফাক আছেন এবং ইতিহাসের লোকজনও আছেন, এগুলো বের করা দরকার যে এইগুলো ঘটনা পরম্পরাগুলো। যে তারপরে যেটা হলো যে মাউন্টব্যাটেনের পক্ষ থেকে কংগ্রেস এবং মুসলিম লীগের নেতৃবৃন্দকে ডাকা হলো, তাহলে যদি বঙ্গভাগ হয় তাহলে বঙ্গভাগ কীভাবে হবে। দিল্লিতে বৈঠক হলো, সেই বৈঠকে 7 জন উপস্থিত, মুসলিম লীগের 3 জন, কংগ্রেসের 3 জন, কংগ্রেসের হলো জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল আর আচার্য কৃপালনী, আর মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্না, লিয়াকত আলী খান আর আব্দুর রব নিস্তার, আর একজন বলদেব সিং, সম্ভবত এই হিন্দু মহাসভা বা এই যে। সেইখানে একটা চালাকি হয়েছে, সেই চালাকিটা বলি। সেইখানে প্রস্তাব হলো যে তারা জানতো যে যদি গণতান্ত্রিক উপায়ে যায় তাহলে বাংলা ভাগ হবে না, বাংলা ভাগ হবে না। চালাকিটি হলো, বলা হলো যে 2 ভাবে ভোটাভুটি হবে। মানে হিন্দু অধ্যুষিত জেলাগুলোর যারা বঙ্গীয় পরিষদ সদস্য আর মুসলিম অধ্যুষিত জেলাগুলোর যারা সদস্য, এদেরকে আলাদা আলাদা ভোট নেওয়া হবে। এইটাই চালাকির মূল জায়গা। আর বলল যে যে কোনো একটাই যদি পাস করে যায় বঙ্গভাগের পক্ষে দাঁড়ায় তাহলেই হয়ে যাবে। মানে 2টা মিলে হওয়ার দরকার নাই, যে দুটোতেই মানে বঙ্গভাগের পক্ষে দাঁড়াতে হবে। এই যে থিওরিটা দেওয়া হলো, তার ভিত্তিতে 3রা জুন আমরা এখানে 2টা অঞ্চল, তখন বাংলার 5টা বিভাগ, জেলার সংখ্যা হলো 27টা, 11টা জেলা হলো হিন্দু অধ্যুষিত, 16টা জেলা হলো মুসলিম অধ্যুষিত। এবং এই হিন্দু প্রধান 11 জেলার সংসদ সদস্য হলো 80 জন, মুসলিম প্রধান 16 জেলার সংসদ সদস্য 145 জন। এইখানে ভোট যেটা হলো, 80 জনের মধ্যে যখন ভোট হলো তখন বিপক্ষে ভোট পড়লো 21টা আর পক্ষে ভোট পড়লো 58টা। মানে বাংলা ভাগের পক্ষে 58টা, 80-র মধ্যে। হিন্দু অধ্যুষিত জেলাগুলোর 80 জনের মধ্যে 58 জন ভোট দিচ্ছে বাংলা ভাগের পক্ষে, আর বিপক্ষে দিচ্ছে 21 জন, আর 1 জন নিরপেক্ষ থাকে, ভোট দেয় নাই, অনুপস্থিত অথবা ভোট দেয় নাই। মুসলিম অধ্যুষিত 145 জন 16 জেলার, সেখানে যখন ভোটাভুটি হলো সেখানে 106 জন, 145 জনের 106 জন ভোট দিয়েছে বিপক্ষে, বাংলা ভাগের বিপক্ষে। মুসলিম অধ্যুষিত সাংসদরা তাদের মধ্যে 106 জন বিপক্ষে দিয়েছে, পক্ষে দিয়েছে 34 জন। তাহলে ওই যে একটা প্যাচাপ হয়েছিল দিল্লিতে যে কোনো একটা যদি পক্ষে ভোট দেয় তাহলে বাংলা ভাগ হবে, তাহলে হিন্দু অধ্যুষিত জায়গা থেকে 80 জনের মধ্যে যেহেতু 58 জন ভোট দিয়েছে পক্ষে, বাংলা ভাগের পক্ষে, তাহলে হয়ে গেল। তাহলে দুটো মিলে যা দেখেন, বাংলা ভাগের বিপক্ষেই কিন্তু ভোট দিচ্ছে, 2টা মিলে যদি সাংসদদের ধরেন 127 জন বিপক্ষে ভোট দিয়েছে 2টা মিলে ধরলে, আর পক্ষে ভোট দিয়েছে মাত্র 92 জন। এবং মুসলিম অধ্যুষিত যে জায়গাগুলো সেখানে তারা বিপক্ষে ভোট দিয়েছে।
এর ভিত্তিতে বাংলা ভাগ হলো। তাহলে যে কথাটা আমাদের অধ্যাপক আশফাক বললেন দীপেশ চক্রবর্তীর উদ্ধৃতি দিয়ে আর কি, যে বাংলা ভাগটা কারা করেছে, দেশ ভাগটা কারা করেছে, একটা কথা বলে শেষ করি, সেটা হলো রাজনীতি বড় বিষয়। দেশভাগ একটা রাজনীতি, এবং এখন চলছে দেশভাগের আর একটা রাজনীতি, দেশভাগ নিয়ে একটা রাজনীতি। আপনারা দেখবেন যে সাহিত্যে দেশভাগ নিয়ে এক দলের খুব উৎসাহ আর কি, এবং সেই উৎসাহের পিছনে আর এক রাজনীতি আর কি। সবাইকে ধন্যবাদ।